দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। কোটা বিরোধীরা সড়ক অবরোধ করায় জনভোগান্তি, হাইকোর্টের রায় আপাতত বহাল। ২০৯ কিলোমিটার গতিতে জ্যামাইকায় ঘূর্ণিঝড় বেরিলের আঘাত, জরুরি অবস্থা জারি। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে আজও আন্দোলন করছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা শাহবাগে সড়ক অবরোধ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন শাহবাগ কেন্দ্রিক বিভিন্ন রুটের যাত্রীরা। সকাল 10টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় শিক্ষা ব্যবস্থা ও সরকারি চাকরির নানা অনিয়ম নিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী মেহেদী হাসান। তার কাছে জানবো শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ তথ্য। মেহেদী, শাহবাগ মোড় কি এখনো বন্ধ রয়েছে? আর যানবাহন চলাচলের অবস্থা সম্পর্কে জানাবেন। দুপুর 12:30 থেকে আসলে অবস্থান নিচ্ছে এবং তারা সকাল 11টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে মিছিল শুরু করে এবং মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 12:30 নাগাদ হচ্ছে এই শাহবাগ মোড়ে অবস্থান নেয় এবং এখানে এখন পর্যন্ত যানবাহন চলাচলের কোনো সুযোগ নেই, কারণ শিক্ষার্থীরা চারিদিক থেকে আসলে রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছেন। তাদের একটাই কথা, তারা তাদের দাবি না মানা পর্যন্ত আসলে এই অবস্থান থেকে তারা সরবে না এবং তাদের একটাই দাবি হচ্ছে যে দাবি আসলে তারা বাতিল চাচ্ছে না, তারা কোটার সংস্কারের চাচ্ছে এবং এই দাবি তাদের গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল তারা বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত এই কর্মসূচি করেছে এবং আজকে থেকে সারা দেশে কিন্তু এই কোটা সংস্কারের যে দাবি, সেই দাবি আসলে তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি তাদের চলতে থাকবে এবং তাদের আমি এখানে আসলে সকাল থেকেই ছিলাম এবং তাদের এই শাহবাগ মোড়ে অবস্থান করার পর থেকে এখানে কিন্তু প্রশাসনও ছিল, পুলিশের কর্মকর্তারাও ছিল। তারা কোনো রকম কোনো বাধা আসলে ছাত্রদেরকে দেয়নি। তারা চারিদিকে রাস্তায় আসলে অবস্থান নিয়ে সতর্কতার সাথে রয়েছে যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। দর্শক, কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যেটি রয়েছে সেটি সম্পর্কে টেলিফোনে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগে 2টি গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিলের শুনানির দিন থাকলেও তা মুলতবি রাখা হয়েছে। রিট আবেদনকারী পক্ষের সময়ের আবেদনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ শুনানি মুলতবি করে। সেই সঙ্গে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকবে। তিনি আরও বলেন, আন্দোলন হোক, রাজপথে আন্দোলন করে হাইকোর্টের রায় পরিবর্তন করা যায় না।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজ চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন ঢাকা সহ ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে অবস্থান নেন। পূর্ণ দিবস কর্মবিরতির কারণে সকাল থেকে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, যেসব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে তারাও সেসব কর্মকাণ্ডে কর্মবিরতি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সংকট সমাধানে আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে শিক্ষকদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০,০০০ কর্মকর্তা ও কর্মচারী। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের দাবিও তাদের। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে কর্মবিরতি পালন করছে। আন্দোলনকারীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতি দেশের প্রায় ৪ কোটি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত রয়েছে। বিআরইবি দ্বারা নিয়ন্ত্রিত এসব সমিতির কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিয়ত নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা জানান, একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ পদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ২০,০০০ পরিবার। ব্রহ্মপুত্রের ৩টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি প্রবেশ করায় জেলায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারে ৩টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলায় ৫ উপজেলায় দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকায় ৫১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জামালপুরের দেওয়ানগঞ্জের ব্রহ্মপুত্র ও যমুনার পানি বৃদ্ধির পাশাপাশি নদী ভাঙন বেড়েছে। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পর্যায়ে বন্যা পরিস্থিতির তথ্য জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানফির আহমেদ। তানভীর, নদ নদীর পানি বাড়ায় ভাঙন কি বেড়েছে জানাবেন, আর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, এই মুহূর্তে আসলে জামালপুরে একটি ভয়াবহ রূপ ধারণ করছে। যমুনা নদীর পানি ইতিমধ্যেই বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যার বৃদ্ধির ফলশ্রুতিতে নির্মাঞ্চল এবং বিভিন্ন লোকালয়ে পানি প্রবেশ করা শুরু করেছে। ইতিমধ্যেই ব্রহ্মপুত্রের তীরবর্তী অঞ্চলগুলোতে বেশ কিছু বাড়ি ভাঙনের কবলে পড়েছেন এবং আমরা দেখেছি যে দেওয়ানগঞ্জ উপজেলায় চিকাদারি ইউনিয়নের একটি সংযোগ সড়ক, যেটি আঞ্চলিক সড়ক হিসেবে খ্যাত, সেই সড়কটি আসলে অ্যাপ্রোচ সড়কে ভেঙে পড়ার কারণে প্রায় ৩০,০০০ মানুষের পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও জামালপুরে ১১টি ইউনিয়নে ইতিমধ্যেই পানিতে নিমজ্জিত রয়েছেন। সবকিছু মিলিয়ে জামালপুরে একটি ভয়াবহ অবস্থায় ধারণ করেছে এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে প্রায় ১৭০ মেট্রিক টন খাবার চাউল এবং ৩,৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ হয়েছে। তবে সারাদিন ব্যাপী আসলে টানা বর্ষণের কারণে উজানের পানি ধেয়ে আসার কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছেন। ইতিমধ্যেই যে সকল মানুষ ঘরবাড়ি হারা হয়ে বিভিন্ন উচ্চ জায়গায় আশ্রয় নিয়েছেন, গবাদি পশু দিয়ে একটি বিড়ম্বনার শিকার হয়েছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে একটি ভয়াবহ অবস্থা জামালপুরে ধারণ করছে। তবে যেটি আমরা জেনেছি যে পানি উন্নয়ন বোর্ড থেকে তারা বলছে যে আগামী শনিবার পর্যন্ত পানি সম্ভবত বেড়ে যাবে এবং সেটি ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হবে। এরকম পানি প্রবাহিত হলে আমরা দেখেছি যে গ্রামীণ যে সড়কগুলো রয়েছেন, আঞ্চলিক সড়কগুলো রয়েছে, সবগুলো সড়ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছেন এবং যেটি আমরা দেখেছি যে ১১টি ইতিমধ্যে ৩০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং প্রায় ১১টি গ্রামের মানুষ সেই সড়কে ভেঙে যাওয়ার কারণে এবং সড়ক বিচ্ছিন্ন হওয়া যাওয়ার কারণে একটি ব্রিজ অকেজো হয়েছে। মানুষের পারাপারের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। ইফতেখার। দর্শক, টানা বৃষ্টিতে জামালপুরের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ। যাচ্ছি পরের সংবাদে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ডক্টর ইউনুস সহ ৪ জনকে ১৪ আগস্ট পর্যন্ত জামিন দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক দুই পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
বৃহস্পতিবার 11টার দিকে শ্রম আদালত ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনানিতে ইউনূসের স্থায়ী জামিন দাবি করেন তার আইনজীবী। মামলার পরবর্তী শুনানির জন্য 14 আগস্ট দিন ঠিক করেছে আদালত। আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। ডক্টর ইউনূস গণমাধ্যমকে বলেন, ট্যাক্স ফাঁকি দেয়া সহ কোনো ধরনের অনিয়ম হলে তার জন্য পরিচালনা পর্ষদের সবাই দায়ী থাকবেন। প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। কাজে তাদেরকে নিয়ে আসতে হবে। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, 2 নম্বরে আমি, ওনারা সব 1 নম্বর। এবং খাঁচার যদি ততদিন টিকে থাকে, আমরা সবাই মিলে খাঁচার ভেতরে থাকবো, এটা আমার কাছে খুব ভালো লাগে। ডক্টর ইউনূসের আইনজীবী দাবি করেন, আদালতে ডেকে পরিকল্পিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতেই চলছে। আগামী 14 তারিখ 8 পর্যন্ত আমাদের সময় দিয়েছে। আর পাশাপাশি আমরা কোর্টের কাছে আরেকটা আবেদন করেছি আমাদের পূর্ণাঙ্গ জামিন দেওয়ার জন্য। তার কারণ হিসাবে আমরা উল্লেখ করেছি, আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না। অ্যাপিলেট কোর্টে সাক্ষ্য হয় না, প্রয়োজন মনে করে সাক্ষ্য নিতে পারে, এবং বেইল অলওয়েজ ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট কনসার্ন। অ্যাপিলেট কোর্ট প্রথম দিন থেকে ওনাকে অল্প অল্প করে ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়ে আসছিলেন। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করায় চলতি বছরের 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকার 3য় শ্রম আদালত। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 3-4 দিনের মধ্যে বিদ্যুৎ এবং 15 দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি ভালো হবে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রিপেড মিটার নিয়ে অনেক গ্রাহক ভুক্তভোগী। এটা নজরে এসেছে, শিগগিরই পরিস্থিতি ভালো হওয়ার আশা করেন তিনি। বলেন, প্রতি বছর বিদ্যুতের দাম 3-4 বার সমন্বয় করা হবে। এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে মহেশখালীতে গ্যাসের পাইপলাইন ও 2টি FSRU এবং বিদ্যুতের 6টি প্রকল্পের সমঝোতার ব্যাপারে আলোচনা হতে পারে। এসব প্রকল্পগুলোর ব্যয় $1 বিলিয়ন বেশি। বিদ্যুৎ বিল প্রচুর অনাদায়ী রয়ে গেছে মার্কেটে। বিদ্যুৎ বিল দিচ্ছে না, আমাদের অনেক জায়গায় লাইন কাটাকাটি যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে গ্রাহকদের বলবো যে বিদ্যুতের বিলটা আপডেট রাখেন। আবার অনেকে আবার বিভ্রান্ত আছেন, বিশেষ করে প্রিপেড মিটার নিয়ে। এটা নিয়ে আমরা অনেকবার সোশ্যাল মিডিয়া দিয়েছি যে প্রিপেড মিটার কীভাবে বিলিং হয়। তবে কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই। অনেক গ্রাহক ভুক্তভোগী, সেটাও আমরা দেখছি, সেটা আমাদের নজরে আছে। আমরা আশাবাদী যে ঠিক হয়ে আসবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত এনেছে হারিকেন বেরিল। US ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য মতে জ্যামাইকাতে আঘাত হানার সময় বেরিল ক্যাটাগরি 5 থেকে 4 মাত্রার ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 210 কিলোমিটার। সেই সাথে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জ্যামাইকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায় অতি বিপজ্জনক হারিকেন বেরিল। এখন পর্যন্ত সেখানে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা, বাংলাদেশ সময় দুপুর 12টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে স্থানীয় সময়ে রাত 10টা পর্যন্ত। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী 5 বছরের জন্য হাউস অব কমন্সের 650 জন পার্লামেন্ট সদস্যকে বেছে নেবেন ভোটাররা। এবারে নির্বাচনে ছোট বড় মিলে অন্তত 98টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। তবে 35টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সংখ্যা মাত্র 1 জন করে। 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন এবং 17 জুলাই নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। টি-20 বিশ্বকাপ জিতে দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে যান ভারতীয় ক্রিকেটাররা। সেখান থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তারা। প্রধানমন্ত্রীর হাতে টি-20 বিশ্বকাপ ট্রফি তুলে দেন রোহিত ও রাহুল দ্রাবিড়। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন নরেন্দ্র মোদী। ক্রিকেটার ছাড়াও বিসিসিআইয়ের সভাপতি রজার বিন্নি ও সচিব জয় শাহও উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6টা 5 মিনিটে নিজ দেশে পৌঁছায় টিম ইন্ডিয়া।
শেষ করছি দীপ্ত সংবাদ, যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা বিরোধীরা সড়ক অবরোধ করায় জনভোগান্তি, হাইকোর্টের রায় আপাতত বহাল। 209 কিলোমিটার গতিতে জ্যামাইকায় ঘূর্ণিঝড় বেরিলের আঘাত, জরুরি অবস্থা জারি। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।